মোস্তফা সরোয়ার ফারুকী। অনেকেই হয়তো এই মানুষটিকে চিনেন, আবার অনেকেই হয়তো মানুষটাকে চিনেন না। চলুন যারা চেনেন না তাদের কাছে একটু পরিচয় করিয়ে দেয়া যাক। মোস্তফা সরোয়ার ফারুকী একজন স্বনামধন্য বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার, যিনি নতুন ধারার চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ব্যাচেলার, মেড ইন বাংলাদেশ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পিঁপড়াবিদ্যা, ডুব, শনিবার বিকেল, নো ল্যান্ডসম্যান, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সামথিং লাইফ অ্যান্ড অটোবায়োগ্রাফি। এই চলচ্চিত্রগুলো ছাড়াও তিনি বিভিন্ন নাটক ও ধারাবাহিক নির্মাণের মাধ্যমে বিশাল প্রভাব ফেলেছেন চলচ্চিত্র জগতে। তিনি খুবই বুদ্ধিমান এবং সৃজনশীল একজন মানুষ। পেশায় একজন সমাজ বিধ্বংসী চলচ্চিত্র পরিচালক ও নাটক নির্মাতা। আরেকটি পরিচয় হলো তিনি সমাজের নোংরা ধারার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার স্বামী। খ্যাতিমান এই চলচ্চিত্র পরিচালকের কাজ আমাদের কাছে অন্য দশজন বাঙালি চলচ্চিত্র পরিচালকের কাজের চেয়ে একটু বেশি জঘন্য মনে হয়। নিশ্চয়ই অবাক হচ্ছেন এ কথা শুনে। বলতে পারেন ওনার ছবিতে তো আইটেম সং বা অত্যাধিক নগ্নতা থাকে না, তাহলে এত মানুষ রেখে তার পিছনে লাগলাম কেন? হ্যাঁ, প্রশ্ন আসা খুবই স্বাভাবিক। তবে আমি মনে করি সুন্দর সামাজিক পরিবেশ ধ্বংসে এই ভদ্রলোক বেশ ভালো ভূমিকা রেখে চলেছেন এবং সৃজনশীল উপায়ে যুবকদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে চলেছেন। চলো না একটু লিটনের ফ্লাইটে যাই। কোথায় ছিলে? লিটনের ফ্ল্যাটে। ডেট ছিল, তা ডেটটা কোথায়? লিটনের ফ্ল্যাটে? তুমি আমার সঙ্গে লিটনের ফ্ল্যাটে চলো। আপনারা নিশ্চয়ই লিটনের ফ্ল্যাট শব্দটি শুনেছেন, আর যারা শুনেছেন তাদের কাছে তো এর অর্থ ভেঙে বলার প্রয়োজন নেই। এই জনপ্রিয় নোংরা ট্রামটি বাংলা ভাষায় আসলো কোথা থেকে, বা কে এর উদ্ভাবক? হ্যাঁ, যিনি এনেছেন তিনি হচ্ছেন এই ফারুকী। 2003 সালে রিলিজ হওয়া তার প্রথম চলচ্চিত্র ব্যাচেলার ছবিতে এই ট্রাম প্রথম ব্যবহৃত হয়। ছবিটিতে একজন মেয়ে বিয়েতে আগ্রহী নয়, আর তার সাথে একজাক ছেলের বন্ধুর জাস্ট ফ্রেন্ড আর কি নানামুখী সম্পর্ক বর্ণিত হয়েছে, আর তাকে মাঝে মাঝে লিটনের ফ্ল্যাটে যাওয়ার অফার দেওয়া হয়। সোজা বাংলায় বিয়ে বাদ দিয়ে লিভ টুগেদার নর্মালাইজেশন করার পায়তারা, যা তিনি 2 দশক আগে চেয়েছিলেন। সেই দিক থেকে তিনি আজ সফল বলা চলে। পরবর্তীতে রিলিজ করেন তার আরও জঘন্য গল্প নির্ভর চলচ্চিত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রটি। এখানে পরকীয়া করাকে খুব মহিমান্বিত বা একদম স্বাভাবিক চাহিদা হিসেবে উপস্থাপন করা হয়েছে। একে মানবিক ইস্যু হিসেবে মেনে নেয়ার সবক দেয়া হয়। একজন মাও তো মানুষ, তাই তার পরকীয়া করা খুব খারাপ কিছু নয়। ফারুকী সাহেবের পরকীয়া প্রমোট করার হঠাৎ কি প্রয়োজন পড়ে গেল, হয়তো তিনিই ভালো বলতে পারবেন। তার অন্যতম বৈদেশিক প্রশংসা কুড়ানো চলচ্চিত্র হচ্ছে টেলিভিশন। সেখানে দেখানো হয় একজন টেলিভিশন রাখার বিরোধী রক্ষণশীল মুসলিমও শেষ পর্যন্ত বুঝতে পারে টেলিভিশন রাখার গুরুত্ব। টেলিভিশনের গুরুত্ব বোঝানোর কারণ হয়তো বা বুঝতে পেরেছি। টেলিভিশন না থাকলে তো ফারুকীর এসব সামাজিক ফিল্ম মানুষ দেখে সচেতন হতে পারবে না। তার আরেকটি সুপরিচিত চলচ্চিত্র হলো ডুব। এখানে গল্পটি তৈরি করা হয়েছে পরিবারের প্রধান সদস্যদের মৃত্যুর পরে দুটি পরিবারের অটুট বন্ধনের কাহিনী নিয়ে, যেখানে একজন মধ্যবয়স্ক লেখক এক তরুণীর প্রেমে পড়েন যিনি তার মেয়ের বন্ধু। বাহ, এক ফিল্মে মাকে দিয়ে পরকীয়া, আরেকটিতে বাবাকে দিয়ে মেয়ের বান্ধবীর সাথে প্রেম। অসামাজিক বাংলাদেশের মানুষকে সামাজিক করার খুব সুন্দর প্রয়াস তো বটেই। সর্বশেষ যে ছবিটি সেন্সর বোর্ডে মুসলিমদের প্রতিবাদের মুখে আটকে আছে সেটি হলো হোলি আর্টিজেনের হামলার ঘটনার ওপর নির্মিত। সেখানে ইসলামের ওপর কী পরিমাণ আঘাত করেছে আল্লাহই ভালো জানে। সেন্সর বোর্ড পর্যন্ত সাহস করছে না প্রচারের অনুমতি দিতে। ফারুকী সাহেব তো নাছোড় বান্দা, এটা রিলিজের জন্য শুকনা কোমরে দড়ি বেঁধে নেমেছেন। যে করেই হোক ছবির মুক্তি চান, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ তো গেল ফিল্মের কথা, নাটকের কথা তো নাই বললাম। আর তার প্রায় সকল চলচ্চিত্রই প্রধান নারী চরিত্রে ছিল তার ওয়াইফ তিশা, আর এই তিশাই 2 বছর তুলেছে এই ফারুকীরাই। দুঃখজনক হলেও সত্য, আমরা তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে খুবই কাদা ছড়াছড়ি করতে পারি, কিন্তু জাতির শত্রুদের চিনতেও পারি না। যখন এদের বিরুদ্ধে কথা বলার মতো দেশে কোনো মানুষ নেই, তখন ভবিষ্যৎ বাংলাদেশ আরও খুব সুন্দর হবে বলে কি আমরা আশা করতে পারি?